দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন। এখন চারদিক আপনাদের সঙ্গে রয়েছে শামসুল আরেফ। দেশের জন্য জীবন উৎসর্গ করা বীর সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছে দেশবাসী। মঙ্গলবার বিজয়ের ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং এরপর প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান। পরে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর সন্তানদের স্মরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় স্যালুট দেন। পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। একই সাথে মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য এবং হুইল চেয়ারধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। বেলা বাড়ার সাথে সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গণ হয়ে ওঠে জনসমুদ্র। পিতামাতার হাত ধরে স্মৃতিসৌধে আসে শিশুরাও। একাত্তরের ইতিহাস জানতে তাদের চোখে মুখে ছিল কৌতূহল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যক্ত করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শ্রদ্ধা জানাতে এসে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সবাইকে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রোমন্থন করতে আসেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারাও। সবার প্রত্যাশা বিভেদ নয়, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণে এবং জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকুক। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে আমি এখানে ঘুরতে এসেছি, অনেক ভালো লাগছে। আমাদের মধ্যে বৈচিত্র্যের নামে যে বিভাজনগুলো হচ্ছে সেগুলো বাদ দিয়ে পরাজিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে দেশটাকে গড়তে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াই হচ্ছে একমাত্র উত্তরণের উপায়। আমাদেরকে বিভিন্ন ক্রান্তি লগ্নে একসাথে হতে দেখা গেছে, আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকতে পেরেছি। এখন একটা কঠিন সময় যাচ্ছে, আমরা যেন এই উপলক্ষগুলোকে যে কেন্দ্র করে যে ঐক্য আমাদের মধ্যে গড়ে ওঠে সেটি যেন আমরা জাগরুক রাখতে পারি। নির্বাচন বানচালে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, বিদেশি শক্তির সহায়তায় নির্বাচনের আগেই দেশে ফিরতে মরিয়া স্বৈরাচারের দোসররা। ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। সেনা, নৌ ও বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং প্যারা জাম্পিং এর মধ্য দিয়ে বর্ণিল সাজে মঙ্গলবার তেজগাঁও প্যারেড গ্রাউন্ডে উদযাপন হলো মহান বিজয় দিবস, যেখানে বিশ্ব রেকর্ড করার প্রত্যাশা 54 প্যারাট্রুপারের। মনোমুগ্ধকর এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান ও সর্বস্তরের মানুষ। প্যারা কমান্ডোরা 12,000 ফুট উপর থেকে জাতীয় পতাকা নিয়ে জাম্প করেন। প্রথমে অবতরণ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যিনি দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট মাথায় প্যারাশুটিংয়ে অংশ নেন। এই ঐতিহাসিক আয়োজন প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।
আমাদের জুলাই আন্দোলনের প্রতীক ছিলেন হাদি, উনি আহত হয়েছেন। সো ওনাকেও মনে রাখার জন্য যে আমাদের আসলে ৩৬শে জুলাই এবং ১৯৭১ এটা আসলে আমাদের দুইটাই আমাদের স্পিরিটের একদম খুব কোর। তো সেই কোরটাকে আমরা একটা মিলন মেলা নিয়ে আসার চেষ্টা করেছি, সেজন্যই আমরা এই প্রচেষ্টাটা করেছি। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কোয়ারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার পুরাতন বিমানবন্দরের প্যারেড স্কোয়ারে সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মাহফিলে অংশ নিয়ে আরও বলেন, তারেক রহমান দেশে ফিরে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদ আরও বেগবান করবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য আহ্বান জানান। এ সময় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির কেন্দ্রীয় অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী 25 ডিসেম্বর দেশে আসবেন, তার দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রের মানুষ তাদের সমস্ত স্বাধীনতাকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সামর্থ্যকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিটের রিল মেকিং প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে বিএনপি। জাতীয় পর্যায়ে এই রিল প্রতিযোগিতার ১০ জন বিজয়ী পাবেন সরাসরি তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ। মঙ্গলবার গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমার ভাবনায় বাংলাদেশ বিষয়ে ১১টি থিমে বানানো যাবে ভিডিও, আর এসব ভিডিও জমা দেওয়া যাবে ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তবে জনগণকে নিয়ে জামায়াতে ইসলামী সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে বিজয় দিবসে যুব ম্যারাথনে যোগ দিয়ে জামায়াতের আমির অতীতের বস্তা পচা রাজনীতি দেশ থেকে বিতাড়িত করার আহ্বান জানান। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচনের প্রত্যাশার কথা জানানো হয়। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিজয়ের মূল হলো ধর্মীয়, অর্থনৈতিক সহ সব ধরনের স্বাধীনতা। এ সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে আসন্ন নির্বাচনের প্রার্থীদের জন্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানান জামায়াতের নেতারা। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এই রাজনীতিতে, বাংলাদেশকে কূটনীতিতে, স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক, বৈষম্যমূলক, আধিপত্যবাদমূলক, সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বেশিবাদীরা পালিয়ে গিয়ে দেশের মানুষকে কি শান্তি দিচ্ছে? সর্বশেষ ঘটনা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই শরীফ উসমান হাদির উপরে গত জুমার নামাজের পরে প্রকাশ্য দিবালোকে ঢাকার রাজপথে তারা গুলি করে তার জীবনটা শেষ করে দিতে চেয়েছে। এই নির্বাচনে যুবক যুবা, তরুণ তরুণী যারা প্রাপ্তবয়স্ক এবং যারা ভোটার দেশে বিদেশে, তাদের ভোট নিয়ে কেউ যেন কোনো ধরনের কারিগরি এবং সিনেমিনি খেলার চেষ্টা না করেন। মুক্তিযুদ্ধের নামে মুজিববাদ চাপিয়ে দিলে এনসিপি কঠোরভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
5 আগস্টের পর দেশে আবারও ধর্মের নামে বিভাজনের রাজনীতি ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে এনসিপির আগ্রাসন বিরোধী যাত্রা কর্মসূচি শেষে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। বিকেলে আগ্রাসন বিরোধী এই মিছিল বাংলা মোটর থেকে শুরু হয় শাহবাগ, নীলক্ষেত, শহীদ মিনার হয়ে, যার শেষ গন্তব্য ছিল শাহবাগে। এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপি নেতারা অভিযোগ করে বলেন, 1971 সালে আমরা স্বাধীনতা পেলেও সার্বভৌমত্ব পাইনি, তাই সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপির লড়াই চলমান থাকবে। অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ থেকে ওই ভারতের পাপের স্বৈরাচার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যেমন উৎখাত করেছে, তেমনই ভাবে বাংলাদেশে ঘিরে থাকা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা তাদের উচ্চ কণ্ঠ তারা জারি করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণরা গণ অভ্যুত্থান করেছিল। তবে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি 5ই আগস্ট। বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় পুলিশের একটি চৌকস দল স্মৃতিসৌধে সশ্রদ্ধ সালাম জানান। প্রথমে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান আইজিপি বাহারুল আলম। সবশেষে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। বিজয় দিবসে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে প্রতীকী লড়াই হিসেবে সাইকেল র্যালির আয়োজন করেছে ডাকসু। মঙ্গলবার বেলা 2:45টায় র্যালিতে অংশ নিয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, দেশের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে বিশ্ববিদ্যালয়ের 500 শিক্ষার্থীদের নিয়ে র্যালি বের হয়। এ সময় সকলে জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে এসে র্যালি শেষ করেন। এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিতে চাই, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছে। তো আমাদের যদি আমরা সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আমাদের যে লড়াই, সেটা চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ের বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে সাইকেল র্যালি। গেল 2 বিজয় দিবস উদযাপনে নানাভাবে বাধা সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত পতাকা মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই দাবি করেন। ছাত্রদল সভাপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকা সহ সারা দেশে নানাভাবে বিজয় দিবস উদযাপনে বাধা সৃষ্টি করা হয়েছে। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রজন্ম দাঁড়িয়ে গেলে রাজাকার, আলবদর, আল শামসরা সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন পালানোর জায়গা পাবে না। বিজয় দিবসের যে উৎসব ছিল, এই বিগত দুই বছর যাবৎ আমরা এটা লক্ষ্য করছি, এটি আর উৎসব হিসাবে নেই। এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে। আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনরুজ্জীবিত হয়ে এই রাজাকার আলবদর শামসের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিবে, ক্যাম্পাসে অবস্থান নিবে, সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না।
মরা বুড়িগঙ্গাকে পুনর্জীবিত করার উদ্দেশ্যে সাধারণ মানুষকে সচেতন করতে বিজয় নৌ র্যালির আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার সকালে রাজধানীর পুরান ঢাকার শ্যামবাজার ঘাটে মহান বিজয় দিবস উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে এই বিজয় নৌ র্যালির আয়োজন করা হয়। এ সময় বুড়িগঙ্গা নদী দূষণের বিভিন্ন কারণ ও প্রতিকার নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেন, নদীমাতৃক দেশ বাংলাদেশ, এই নদীকে ঘিরেই গড়ে উঠেছিল রাজধানী। নদী বাঁচলেই বাঁচবে দেশ। তাই ভূমিদস্যু থেকে শুরু করে নদী দূষণকারীদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার দাবি জানান তারা। এছাড়াও দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপনের উচ্ছ্বাসও প্রকাশ করেন আয়োজকরা। পরে র্যালি শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া প্রার্থনার আয়োজন করা হয়। বুড়িগঙ্গাকে যেভাবে আমরা প্রত্যেকদিন দূষণ করছি, পাশাপাশি যারা ভূমিদস্যু আছে তারা প্রতিনিয়ত একটু একটু করে বুড়িগঙ্গার জায়গা দখল করে এই বুড়িগঙ্গা আজকে শেষের দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা এমন একটা কিছু করতে পারি যেটা আমাদের এই দিনটাকেও স্মরণীয় করে রাখবে, পাশাপাশি দেশের জন্য একটা মেসেজ মানুষের কাছে আমরা দিতে পারবো। বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস কনসার্ট। মঙ্গলবার বিকেল ৩টার দিকে শুরু হয় এই আয়োজন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত কনসার্টকে ঘিরে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকদের ভিড় জমে। তরুণ তরুণী ও সঙ্গীত প্রেমীরা নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থলে উপস্থিত হন। শিশুদের গানের দল তারার মেলার সমবেত কণ্ঠে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম গানটির মাধ্যমে কনসার্টের সূচনা হয়। এরপর মঞ্চে ওঠে জনপ্রিয় ব্যান্ড এফ মাইনর। এছাড়া বিজয় কনসার্টে মঞ্চ মাতান শিরোনামহীন, লালন, বাংলা 5, টঙের গান, আফটারম্যাথ, ফারিয়া ইলা লা 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 এবং ফিরোজ জং ব্যান্ড। বিজয় দিবস উপলক্ষে খুলনা, বরিশাল ও পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উন্মুক্ত রাখা হয়েছে সর্বসাধারণের জন্য, যেখানে জাহাজটি ঘুরে দেখতে ভিড় করেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা নগরীর 4 নম্বর BIWTA ঘাটে মঙ্গলবার বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা। এ সময় জাহাজটি দেখতে ভিড় করেন অনেকেই। জাহাজের সব অস্ত্র ও কার্যক্রম আগ্রহীদের সামনে তুলে ধরেন জাহাজে কর্মরতরা। বিজয় দিবসে এসব যুদ্ধ জাহাজ দেখতে পেয়ে খুশি দর্শনার্থীরা। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীতে উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর জাহাজ বানৌজা অদম্য। সরকারি ছুটির দিন থাকায় অনেকেই ভিড় করেন জাহাজটি ঘুরে দেখতে। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের। পটুয়াখালীর পায়রা বন্দরের জেটিতে উন্মুক্ত করা হয় যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা। সমুদ্র সীমানা রক্ষায় নৌবাহিনীর নিরলস কর্মকাণ্ড নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এই আয়োজন বলে জানান নৌ কর্মকর্তারা। নৌবাহিনী যারা আছে সব কিছু জানতে পারবে, মেশিন গান সম্পর্কে ধারণা পেতে পারবে, সব কিছুই একটা নৌবাহিনীর যে আমাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা সম্পর্কে খুব সুন্দর একটা ধারণা লাভ করতে পারবে। আমি নৌবাহিনীর ব্যবহার, এদের কার্যক্রম দেখে মুগ্ধ হয়েছি। চারপাশে আমি ঘুরে দেখলাম, বিশেষ করে এটা একটা আধুনিক অস্ত্রসজ্জিত যুদ্ধজাহাজ। বিশেষ করে গানগুলা অনেক সজ্জিত, এই গানগুলা দেখে আমাকে অনেক ভালো লাগলো। নিজের ও পরিবারের নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে এটি অন্যতম প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি। তার এই ঘোষণায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এবং আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা বা বসে আছেন, আর একটু কম, কিছুদিনের ঘটনা, কিছুদিনের পরিবেশে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং তারা ভীত। এর বাইরেও আপনার কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদ বলতে চাই না, সেটা কোনো হুমকি না, সেটা পরিবেশটাই এই ধরনের নেগেটিভ।
দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এরই মধ্যে সিটি স্ক্যান করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেলের নিউরোসার্জন আব্দুল আহাদ। মঙ্গলবার বিকেলে সিঙ্গাপুরের নিউরোসার্জনের কাছ থেকে পাওয়া হাদির সবশেষ তথ্য জানিয়েছেন ডাক্তার আব্দুল আহাদ। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে যে কথা শুনছি যে ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছে বা এরকম কোনো কন্ডিশন আসলে ঘটে নাই। মূলত ওসমান হাদির কন্ডিশন এখনো ক্রিটিক্যাল এবং তার কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এবং যেভাবে তার জিসিএস ছিল E1VT-3 সেটাই মূলত এখনো আছে এবং আমরা আশা করি যে ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিংগুলো এখনো কন্টিনিউসলি করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে কবিরকে রোববার গভীর রাতে নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী এলাকার একটি ইটভাটায় ছনের ঘর থেকে গ্রেপ্তার করে র্যাব। সোমবার রাতে তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কবির বিভিন্ন সময় ফয়সাল করিম মাসুদের সাথে ইসলামিক কালচারাল সেন্টারে গেছেন বলে জানিয়েছে র্যাব। গাজীপুরের টঙ্গী থেকে জুলাই রেভেলসের সদস্য হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আলতাফ ওরফে ঠোঁটকাটা আলতাফ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 1। সোমবার গভীর রাতে টঙ্গীর বিসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, হাদিকে গুলির প্রতিবাদে 13 ডিসেম্বর সন্ধ্যায় উত্তরায় মানববন্ধন হয়। এতে অংশ নিয়ে ফেরার পথে উত্তরা পূর্ব থানার জুলাই রেভেলসের প্রধান কার্যালয়ের সামনে সংগঠনের সদস্য ইউসুফ আলী রেদওয়ানের ওপর হামলা করে সন্ত্রাসীরা। গুরুতর জখম হয় রেদওয়ান। ভাঙচুর করা হয় জুলাই রেভেলসের প্রধান কার্যালয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়। মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ, সাইফুল ইসলাম ও আমির হোসেন ফিরোজকে বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। প্রধান অভিযুক্ত আলতাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি মামলা রয়েছে। প্রায় 15 বছরেও বিচার হয়নি ফেলানী হত্যার। 2011 সালের 7 জানুয়ারি সীমান্তে হওয়া এই হত্যার বিচার গেল 1.5 দশকে সরকারের সদিচ্ছা দেখা না গেলেও এবার ফেলানীর স্মরণে গুলশানের কূটনৈতিক পাড়ায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় গুলশান 2 গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে ফেলানী এভিনিউয়ের নাম ফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ফেলানীর প্রতি ভারত কতটা নৃশংস হয়েছিল তা প্রতিদিন মনে করিয়ে দিতেই গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নাম ফেলানী এভিনিউ রাখা হয়েছে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন পররাষ্ট্র নীতির প্রতিফলন এই ফেলানী এভিনিউ। সোমবার শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের ওই কবরে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কবরের ওপরের অংশ পুড়ে যায়। মঙ্গলবার ভোরে কবর জিয়ারতে এসে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবমাননা। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারাও দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 54 বছর পরে আইসা দেখি যে আমার একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দিছে। এটা কিসের স্বাধীনতা? দেশ কিসের স্বাধীনতা? বলে যেন স্বাধীন করছে যত মুক্তিযোদ্ধার অপমান আর লাঞ্ছিত করার জন্য। আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিল, আমার অনেক গর্ব ছিল, আমার সন্তানের অনেক গর্ব ছিল। কিন্তু আজকে এরা মৃত্যু মুক্তিযোদ্ধার উপরে হেরা যে অপমানটা করলো, কেন করলো, কি অপরাধ তার?
এটা আমরা জানতে চাই। সারা বাংলাদেশের যত জনগণ আছে যারা স্বাধীনতার উপর যারা আস্থা আছে তাদের মনোভাবকেও তারা এখানে ক্ষুণ্ণ করছে। সরকারি কমিশনার ভূমি দেখে যে কবরের উপর ছাই কিছু পড়ে আছে এবং এটি কবরের স্ট্রাকচারাল কোনো ক্ষতিগ্রস্ত হতে সে দেখেনি। সত্যতা নিরূপণ সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হবিগঞ্জে ধানের খড় শুকানোকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে প্রায় 3 ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর অবস্থায় 15 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সঙ্গে পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের শফিক মিয়ার ধানের খড় শুকানো নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় 15 জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ও নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের ওসি সহ 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওসি মুজাহারুল ইসলাম ও এএসআই কায়েসউদ্দিন। তারা দুজনেই পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পুলিশ জানায় তারা দুজন মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সে সময় ভেড়ামারা উপজেলার লালনশাহ সেতু পার হলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 পুলিশ কর্মকর্তার। এদিকে সাতক্ষীরার পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। বেলা 12:30টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হলো মহান বিজয় দিবস। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে হাইকমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা। বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর বদলে ভারতীয় সেনাদের আত্মত্যাগ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে যুদ্ধে ভারত ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল বলেও এক্স বার্তায় উল্লেখ করেছেন তিনি। মোদির পোস্টে কোথাও মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের উল্লেখ ছিল না। এর কিছু সময় পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, পররাষ্ট্র উপদেষ্টা ও জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই পোস্টে বিশেষ একটি ছবি জুড়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। গেল জুলাই মাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হলে আহতদের চিকিৎসা সহায়তা দিতে মোদির তত্ত্বাবধানে বাংলাদেশে আসে ভারতের একটি মেডিকেল টিম। সে সময় তারা বাংলাদেশের চিকিৎসক দলের সঙ্গে একটি বৈঠক করে। সেই ছবি দিয়েই বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঘন কুয়াশার কারণে ভারতের মথুরায় কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের পর আগুনে পুড়ে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। এনডিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ভোরে দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় 7টি বাস ও 3টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকটি যানবাহনে আগুন লেগে যায়। খবর শুনেই হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় পুলিশ বিভাগ জানায়, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
পাকিস্তানের বেলুচিস্তানে কুয়েটাগামী বাস থেকে অপহৃত ১৯ জনের মধ্যে ১১ জনকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের ভিত্তিতে জিও নিউজ জানিয়েছে, সৌমিয়ানি এলাকায় ড্রোনের সাহায্যে অভিযান চালানোর সময় ১১ জন যাত্রীকে ফেলে পালায় ডাকাত দল। তখন তাদের উদ্ধার করে পুলিশ। এর আগে স্থানীয় সময় সোমবার রাত ৯:৩০ মুরিদ শাহ এলাকায় পৌঁছানোর পর সাদাবাহার কোম্পানির ওই বাসে হামলা করে ১৫ জন ডাকাতের একটি দল। এলোপাথারি গুলি চালিয়ে ভেঙে ফেলা হয় বাসের জানালার কাচ, মারধর করা হয় বাস চালককে। এরপর বাসে থাকা ৭ নারী যাত্রীকে মুক্তি দিয়ে চালকসহ মোট ১৯ জন পুরুষ যাত্রীকে অপহরণ করে তারা। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে নিহত বন্দুকধারী সাজিদ আকরাম ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদের বাসিন্দা। তেলেঙ্গানা রাজ্যের পুলিশ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এক বিবৃতিতে তেলেঙ্গানা রাজ্য পুলিশ জানায়, ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর হামলাকারী সাজিদ আকরাম মোট ৬ বার ভারতে গিয়েছিলেন। দুই বন্দুকধারীর উগ্রবাদে জড়িয়ে পড়ার বিষয়ে পরিবারের কোনো ধারণা ছিল না বলে জানানো হয়। এছাড়া হামলাকারী সাজিদের বিরুদ্ধে পূর্বে কোনো ধরনের অপরাধের রেকর্ডও নেই। এদিকে সিডনি পুলিশ বলছে, ৫০ বছর বয়সী সাজিদ আকরাম এবং তার ২৪ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম গেল মাসে ফিলিপিন্স ভ্রমণ করেছিলেন। এ সময় সাজিদের ভারতীয় পাসপোর্ট এবং ছেলের ছিল অস্ট্রেলীয় পাসপোর্ট। প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারান অন্তত ১৬ জন। হংকংয়ের কারাবন্দী মিডিয়া ব্যক্তিত্ব জিম লাইকে মুক্তি দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আবেদন জানান তিনি। এছাড়া এক এক্স বার্তায় একই আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তিনি চীনের সমালোচনা করে বলেন, দেশটি জিমি লাইকে কারাগারে প্রেরণের মাধ্যমে প্রমাণ করল দেশটিতে ভিন্ন মত বা বাক স্বাধীনতার কোনো অস্তিত্ব নেই। এছাড়া জিমি লাইকে কারাগারে পাঠানোর নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। সোমবার দেশদ্রোহিতার অভিযোগ এনে তাকে দোষী সাব্যস্ত করে হংকংয়ের আদালত, যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করছেন লাই। ছয় জানুয়ারির ভাষণ ভুলভাবে সম্পাদনা করায় বিবিসির বিরুদ্ধে $500 কোটি মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানহানি ছাড়াও মামলা হয়েছে বাণিজ্য নিয়ন্ত্রণ আইনে। দুটি মামলা থেকে মোট $1000 কোটি ক্ষতিপূরণ দাবি করেছেন ট্রাম্পের আইনজীবীরা। ফ্লোরিডার একটি আদালতে বিবিসির বিরুদ্ধে এই মামলা দুটি দায়ের করা হয়েছে। ট্রাম্পের আইনজীবীদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কাটাছেঁড়া করা হয়েছে। তবে মামলার বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি বিবিসি। In a little while you'll be seeing I'm suing the BBC for putting words in my mouth. Literally, they put words in my mouth. They had me saying things that I never said coming out. I guess they used AI or something. So we have to get them on the same page, but I think that's working along. Very good talk. আইপিএলের মিনি নিলামে নতুন দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজ। এর আগে 2009 সালে মাশরাফি বিন মুর্তজাকে $6 লাখ কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে 2018 সালে 2 কোটি 20 লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন মুস্তাফিজ, যা ছিল তার সর্বোচ্চ মূল্য। আইপিএলে এ নিয়ে ষষ্ঠ দলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি। আইপিএলের নিলাম 2025। বিদেশি খেলোয়াড়দের মাঝে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। মঙ্গলবার আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে আইপিএল মিনি নিলাম, যেখানে মোট 369 জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরন গ্রিন। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত 25 কোটি 20 লাখ রুপিতে ওজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা। এর আগে নিলামের শুরুতেই নাম উঠে জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের, তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ডেভিড মিলার। 2 কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন এবং উইয়ান মোল্ডার অবিকৃত থেকেছেন। 2 কোটিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
অ্যাডিলেডে তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ওসমান খাজা। অস্ট্রেলিয়ার নির্বাচকরা দলে জ্যাক ওয়াদারান্ড এবং ট্রাভিস হেডের ওপর আস্থা রেখেছে। অধিনায়ক প্যাট কামিন্স ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন, সাথে আছেন নাথান লায়নও। তাদের জায়গায় বাদ পড়েছেন মাইকেল নেসার এবং ব্রেন্ডন ডগেট। পার্থ টেস্টে পিঠে ব্যথা পান খাজা, যে কারণে ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এ সপ্তাহের শুরুতে খাজা জানিয়েছিলেন ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট আছেন তিনি। এদিকে মিডল অর্ডারে খেলানোর কথাও চিন্তা করা হয়, তবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা জশ ইংলিশকে দলে রেখে ওয়েদারাল্ড ও হেডের ওপর ওপেনিংয়ে আস্থা রেখেছেন। বিশটি ক্লাবকে নিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও অংশ নেয়নি 8টি ক্লাব, যাদেরকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী 8 ক্লাবকে বাদ দিয়ে নতুন সূচি অনুযায়ী শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। এর আগে গত 14 ডিসেম্বর শুরু হয় এবারের আসর। প্রথম রাউন্ডে 8টি দল অংশ নেয়নি। ম্যাচগুলোতে ওয়াকওভার পায় প্রতিপক্ষ দলগুলো। লিগের নিয়ম অনুযায়ী ম্যাচে অনুপস্থিত থাকলে সেই দলকে পরবর্তী মৌসুমে অবনমিত করা হয়। এই নিয়মের আলোকে প্রথম রাউন্ডে না খেলা 8 দলকে অবনমিত ঘোষণা দিয়েছে বিসিবি। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে 17 ও 18 ডিসেম্বরের ম্যাচগুলো স্থগিত করেছে ক্রিকেট বোর্ড। অবশিষ্ট 12 ক্লাবের সঙ্গে বৈঠক শেষে নতুন সূচি প্রকাশ করবে বিসিবি। বিএসজেএ মিডিয়া কাপ 2025-এ শ্বাসরুদ্ধকর 6 সাইড ম্যাচে এনটিভিকে 1 উইকেটে হারিয়েছে এখন টিভি। মঙ্গলবার টস জিতে প্রথম ব্যাটিংয়ে নামে এনটিভি, কিন্তু শুরুতেই তারেক ও লগ্নর নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারায় তারা। প্রথম 2 ওভারে করে মাত্র 15 রান। 6 ওভার শেষে এনটিভির স্কোর দাঁড়ায় 82 রান। আসাদুজ্জামান লিটন, রেজাউল করিম ও মুজাহিদ শুভ নেন একটি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে টিম এখন। লিটন 20 রান করে আউট হলেও আরেক প্রান্তে অবিচল থাকেন আরিফুল সাহাব। শেষ পর্যন্ত অপরাজিত 35 রানের কল্যাণে 1 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে এখন টিভি। ম্যাচ সেরা হন আরিফুল ইসলাম সাহাব। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।